পুশিনের চেষ্টা ঘিরে উদ্বেগ। ২৬ জেলার সীমান্তে ৬০,০০০ বিজিবি সদস্য মোতায়েন। পাহারায় স্থানীয়রাও। সমস্যা সমাধানে কূটনৈতিক উদ্যোগ নেয়ার তাগিদ। ঝড় বৃষ্টি যাই হোক, বিজিবি ভাইয়েরা ভালো মতো টহল করতেছে। আমরা বিজিবির সাথে টহল দিচ্ছি। আপনারা যদি কোথাও খবর পান যে পুশিং হচ্ছে, দেখেন দ্রুত আমাদের ক্যাম্পে খবর দেবেন। সমাধানের একটি উপায় রাষ্ট্রীয় কূটনৈতিক উপায়ে এটা সমাধান করা। বাংলাদেশকে চাপে রাখতে নয়, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে শুভেন্দু সরকার। আলোচনায় সমাধান চায় ঢাকা। পশ্চিমবঙ্গে যে নতুন সরকার দায়িত্বে এসছে নির্বাচিত হয়ে, তাদের নির্বাচনের এক ধরনের প্রতিশ্রুতি ছিল, সেটারই এক ধরনের বহিঃপ্রকাশ। এটার একটা সমাধান দ্রুত হবে। বাংলাদেশকে চাপে রাখতে চাইছেন এরকম আমি মনে করি না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের পথ ব্যবহার করে স্থানীয় নির্বাচন করার সুযোগ নেই। ব্যক্তিগতভাবে অংশ নিলে থাকবে না বাধা, জানালেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় স্থগিত। শুনানি ১৬ জুন। প্রশাসনিক জটিলতা এড়াতে বিকল্প ছিল না, বললেন অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশ থেকে জনশক্তি রফতানি ১ লাখে উন্নীত করতে সম্মত রাশিয়া। এআই নীতিমালা প্রণয়ন ও গবেষণা সহায়তায় আগ্রহ। মস্কোয় পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। আসছে ঋণ নির্ভর ঘাটতি বাজেট। ব্যাংক থেকে ১,১২,০০০ কোটি টাকা নিতে চায় সরকার। বন্ধ কারখানা সচলে স্কিমের অর্থ ছাড়ে নিরীক্ষায় জোর বিশ্লেষকের। এবং বিশ্বকাপের আগে উজ্জীবিত ফ্রান্স স্পেন। প্রীতি ম্যাচে বড় জয়, শিরোপা ধরে রাখার মিশনে নামার প্রস্তুতি আর্জেন্টিনার। ভোরে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মেসিরা। একের পর এক পুশিনের চেষ্টায় বাড়ছে উদ্বেগ। ২৬ জেলার সীমান্তে ৬০,০০০ বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলছেন, বাংলাদেশকে চাপে রাখতে নয়, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে শুভেন্দু সরকার। সমস্যা সমাধানে কূটনৈতিক উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিং ঠেকাতে তৎপর রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড। ইতোমধ্যে বিভিন্ন সীমান্তে জোর করে মানুষ ঠেলে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বিএসএফ। এরই মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্য থেকে ৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তবে এ দাবি নাকচ করে দিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সোমবার জার্মানির সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে বিজিবির উপপরিচালক কর্নেল আবু হাসনাত মোহাম্মদ মাহমুদ বলেন, পশ্চিমবঙ্গে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর ভারত থেকে বাংলাদেশে কাউকে পুশিং করা হয়নি। যেসব জেলার সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ হতে পারে সেসব জায়গা চিহ্নিত করে ইতোমধ্যে ২৬ জেলার বিভিন্ন সীমান্তে মোট ৬০,০০০ বিজিবি মোতায়েন করেছে সরকার। রোদ বৃষ্টি উপেক্ষা করে দিন ও রাত ২৪ ঘন্টা অতন্দ্র প্রহরী হয়ে পাহারা দিচ্ছেন বিজিবি সদস্যরা। যোগ দিয়েছেন গ্রামবাসী ও আনসার সদস্যরাও। ঝড় বৃষ্টি যাই হোক, বিজিবি ভাইয়েরা ভালো মতো টহল করতেছে, যাতে ভারতের বিএসএফ পুশিং না করতে পারে বাংলাদেশে। পুশিং করতে দেখি, তাহলে বিজিবির সাথে আমরাও আছি। বাংলাদেশের বিজিবি ওরাও এখন সব সময়তে দেখা যাচ্ছে আপনার মানে ২৪ ঘন্টা এক কথায় বর্ডারে পড়ে আছে। দিনে বাইনোকুলার ও ড্রোন ক্যামেরা এবং রাতে নাইট ভিশন ক্যামেরা দিয়ে সীমান্তে কঠোর নজরদারি রাখছে বিজিবি। আপনারা যদি কোথাও খবর পান যে পুশিং হচ্ছে, দেখেন দ্রুত আমাদের ক্যাম্পে খবর দেবেন। আমরা গিয়েই সেখানে সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেন, বাংলাদেশকে চাপে রাখতে নয়, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে শুভেন্দু সরকার। সমস্যা সমাধানে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে। পশ্চিমবঙ্গে যে নতুন সরকার দায়িত্বে এসছে নির্বাচিত হয়ে, তাদের নির্বাচনের এক ধরনের প্রতিশ্রুতি ছিল, তাদের একটা রাজনীতি আছে, সেটারই এক ধরনের বহিঃপ্রকাশ। এটা কোনোভাবেই তাদের কোনো ইন্টেনশনালি বাংলাদেশের সাথে সম্পর্ক বা বাংলাদেশকে চাপে রাখতে চাইছেন এরকম আমি মনে করি না। পঞ্চগড়ের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে পুশিনে ব্যর্থ হয়ে ১০ জনকে ফেরত নেয় বিএসএফ। চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে বিএসএফের ২৮ জন নারী পুরুষকে শূন্য রেখায় ৩ দিন রেখে ব্যর্থ হয়ে তাদেরও ফিরিয়ে নেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এই মুহূর্তে পঞ্চগড়ে সীমান্তে আছেন সহকর্মী সোহাগ হায়দার। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে।
ভারতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রায় 2 মাস হয়ে যাচ্ছে। এর মাঝে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন এলাকায় কিন্তু পুশিনের ঘটনা শুরু হয়েছে বা চেষ্টার ঘটনা। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পঞ্চগড়ের যে সকল সীমান্ত এলাকা রয়েছে প্রত্যেকটি পয়েন্টে কিন্তু বিজিবি যে সদস্যরা রয়েছে তারা কিন্তু তৎপর হয়ে পড়েছে। আমরা দেখছি যে দিনে যেমন তাদের কার্যক্রম পরিচালনা হচ্ছে, একই সাথে রাতেও কিন্তু তাদের কার্যক্রম কয়েক গুণ হারে বৃদ্ধি করা হচ্ছে। একই সাথে বলে রাখি যে বিজিবি সদস্যরা চেষ্টা করছেন সীমান্ত এলাকাগুলোকে কিভাবে নিরাপদ রাখা যায়, সকল ধরনের পুশিন বন্ধ সহ অপরাধ দমন করা যায় সে বিষয়ে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়নের যিনি অধিনায়ক রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে বর্তমানে পঞ্চগড়ের 136 কিলোমিটার তারা দায়িত্ব পালন করছেন। এই 136 কিলোমিটার কিন্তু পুরোটাই তাদের যে দায়িত্ব পালনের নিয়ম কানুন বা রয়েছে সেগুলো কিন্তু তারা পালন করছেন। একই সাথে বলে রাখি যে পঞ্চগড়ের প্রায় 267 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এই 267 কিলোমিটার সীমান্ত এলাকায় কিন্তু 3টি ব্যাটালিয়ন কার্যক্রম তার পরিচালনা করছে। তার মধ্যে রয়েছে পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়ন এবং নীলফামারী 56, একই সাথে রয়েছে ঠাকুরগাঁ 50 বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। এর আগে আমরা দেখেছি গত শুক্রবার কিন্তু পঞ্চগড়ে প্রথম যে পুশিনের চেষ্টার ঘটনা ঘটেছিল, সেখানে আমরা দেখেছি নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের যে দায়িত্বপূর্ণ বড়বাড়ি সীমান্ত এলাকা রয়েছে সেখানে 10 জনকে পুশিনের চেষ্টা করা হয়েছিল। পরে বিজিবি সদস্যরা কিন্তু তাদের পুশিনের চেষ্টা প্রতিহত করে। এইদিকে আমরা দেখেছি যে একই অবস্থা কিন্তু ঘিরে কিন্তু পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়নের যারা সদস্য রয়েছে তারা কিন্তু তৎপর রয়েছে। তারা বলছেন যেন এ সকল তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যেন কোনো ধরনের পুশিনের ঘটনা না ঘটে, তাই তারা দিনরাত কাজ করছে। আমি সকালবেলা দেখেছি পঞ্চগড় সদরের যে মিরগড় সীমান্ত এলাকা রয়েছে সেখানে কিন্তু বিজিবি সদস্যরা স্থানীয়দের নিয়ে তাদের যে কার্যক্রম রয়েছে সেটা পরিচালনা করেছে। একই সাথে কিন্তু সীমান্ত এলাকাগুলোতে তারা তাদের যে কার্যক্রম রয়েছে সচেতন করা সেগুলো কিন্তু করছে। আমি জানিয়ে রাখি যে দিন এবং রাতে কিন্তু বিজিবির পক্ষ থেকে স্থানীয়দের সচেতন করা হচ্ছে, একই সাথে সচেতনমূলক কিন্তু প্রচার চালানো হচ্ছে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে সীমান্তের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত হয়েছিলাম পঞ্চগড় সীমান্ত থেকে। এদিকে উত্তরের বিভিন্ন সীমান্তে ভারতীয় নাগরিকদের ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ করে দিচ্ছে বিজিবি। বিশ্লেষকদের মতে সমস্যা সমাধানে প্রয়োজন দুই দেশের উচ্চ পর্যায়ের কূটনৈতিক উদ্যোগ। শাকিল মাহমুদের ছবিতে রিপোর্ট নাজমুল ইসলাম নিশাতের। ভারতের সঙ্গে রংপুর বিভাগের সীমান্ত প্রায় 1000 কিলোমিটার এলাকা বিস্তীর্ণ এই সীমান্ত জুড়ে দীর্ঘদিন ধরেই হচ্ছে চোরাচালান, অনুপ্রবেশ ও সীমান্ত হত্যার মতো ঘটনা। তবে সম্প্রতি পুশিন ইস্যু ঘিরে নতুন করে বাড়ছে উদ্বেগ। শুক্রবার ভোরে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত দিয়ে শিশু ও নারী সহ 10 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। তবে প্রতিহত হয় এলাকাবাসী ও বিজিবির বাধায়। পরে শূন্যরেখায় আটকা পড়েন 10 জন। 3 দিন পর গভীর রাতে সীমান্তের আলো বন্ধ করে তাদের সরিয়ে নেয় টিয়াবাড়ি বিএসএফ ক্যাম্প। একই ধরনের পুশিনের চেষ্টা হয়েছে লালমনিরহাট, ঠাকুরগাঁও ও কুড়িগ্রামের কয়েকটি সীমান্ত পয়েন্টেও। তবে বিজিবির কঠোর নজরদারি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে প্রতিবারই ব্যর্থ হচ্ছে অপচেষ্টা। আমরা উভয় দেশের ভারত এবং বাংলাদেশ বসে সীমান্ত যাতে গন্ডগোল না হয় সেটাই আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব। ভারতের প্রধানমন্ত্রী, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে এটা নিয়ে দীর্ঘ আলোচনা করে যাতে এরকম আর পুশিনের ঘটনা আমাদের এলাকায় না হয়। বিজিবি বলছে পুশিন ঠেকাতে সীমান্ত অনুসরণ করা হচ্ছে জিরো টলারেন্স নীতি। বিষয়টি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার পরিপন্থীও। পজিশনে অনর যে আমরা অবৈধভাবে যদি আমাদের সীমান্ত দিয়ে কাউকে অনুপ্রবেশ করানো হয়, পুশিন করানো হয়, এটা আমরা এখনো অ্যাকসেপ্ট করবো না এবং ভবিষ্যতেও আমাদের এবারের মধ্যে কোথাও আমরা অ্যাকসেপ্ট করবো না। বিশ্লেষকদের মতে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই দেশের মধ্যে প্রয়োজন জরুরি কার্যকর কূটনৈতিক সংলাপ। ইন্ডিয়ার সঙ্গে চায়নার সীমান্ত আছে, ইন্ডিয়ার সঙ্গে নেপাল এমনকি ছোট্ট রাষ্ট্র ভুটানেরও সীমান্ত আছে। তাদের ওখানে কিন্তু কোনো বর্ডার কিলিং নেই, তাদের ওইদিকে কিন্তু কোনো পুশব্যাকের কোনো ঘটনা নেই। শুধু বাংলাদেশের সঙ্গে কেন এইখানে বর্ডার কিলিংও ঘটছে, আবার পুশিনের ক্ষেত্রগুলোও চলে আসছে। এটা সমাধানের একটাই উপায়, রাষ্ট্রীয় কূটনৈতিক উপায়ে এটা সমাধান করা। বিজেপি সদর দফতরের তথ্যমতে 2025 সালের 7 মে থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত পুশিনের মাধ্যমে 2344 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। অন্য প্রসঙ্গ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদ ব্যবহার করে স্থানীয় নির্বাচন করার সুযোগ নেই। তবে ব্যক্তিগতভাবে অংশ নিলে বাধা থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান।
সচিবালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বর্ষা মৌসুমে ভারত থেকে আসা পানি সংরক্ষণে পদ্মার মতো তিস্তা ব্যারাজও নির্মাণ করবে সরকার। জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের আমলে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের কার্যক্রম। এরই ধারাবাহিকতায় চলতি বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী বিল পাশ করে বিএনপি সরকার। এমন প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, দলটির কার্যক্রম নিষিদ্ধ রাখার পক্ষে সরকার, তবে দলীয় পরিচয় ছাড়া ভোটে লড়তে বাধা নেই। 2009 সালের যে সন্ত্রাস দমন আইনের মাধ্যমে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে ফর দ্য টাইম বিং, সেটা যে অধ্যাদেশ ছিল সেটাকে এই সরকার আইনে পরিণত করেছে। তার মানে সরকার চাইছে তার কর্মসূচি নিষিদ্ধ থাকুক। একজন নির্দলীয় ব্যক্তি আসলেন, কিন্তু যারা ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলার সেগুলো বলেন, সেটা প্রবলেম হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটা করার জন্য, সেটা যদি তিনি ফুলফিল করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন। মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ডাক্তার জাহিদুর রহমান আরও জানান, ভারত থেকে আসা পানি সংরক্ষণে পদ্মা ব্যারাজের মতো তিস্তা ব্যারাজ নির্মাণের পরিকল্পনা আছে সরকারের। মৌসুমে পানি সংকট মোকাবেলা ও কৃষিখাত রক্ষার্থে পদ্মা ব্যারাজের মতো তিস্তা অঞ্চলেও পানি সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। ব্যারাজ তৈরি করা হবে, এই আলাপটা হচ্ছে, এটা ফিজিবিলিটি দেখা হচ্ছে, যার মাধ্যমে এটা আরো ডাউনস্ট্রিমে আরো ভাটিতে হবে, পানি সংরক্ষণ করে সেই পানিটা ব্যবহার করা যাবে। সেই রকম একটা অপশন নিয়েই কাজ চলছে। সো আমি বিশ্বাস করি যে এটা আরো বেটার হবে, এবং এটাও যেন খুব বেশি দেরি না হয়। মাননীয় প্রধানমন্ত্রী সেই নির্দেশনা দিয়েছেন। উপদেষ্টা আরও জানান, সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 101 শয্যায় উন্নীত করবে সরকার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রায় 4000 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। তবে বহুল আলোচিত চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল অনুমোদন পায়নি। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়। এতে বরিশাল সেচ, ময়মনসিংহ নগর ভবন নির্মাণ, শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ সহ 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে 3890 কোটি টাকা। বড় ধরনের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রতিষ্ঠা করার আলোচনা চলছিল। এ নিয়ে প্রকল্প প্রস্তাব তৈরি করা হলেও এদিন অনুমোদন মেলেনি। এবার আসছে বাজেটের খবর। আসছে ঋণ নির্ভর ঘাটতি বাজেট। হিসাব মেলাতে ব্যাংক থেকে 1,12,000 কোটি টাকা নিতে চায় সরকার। এদিকে বন্ধ কারখানা সচলে একক প্রতিষ্ঠান বা গ্রুপকে সর্বোচ্চ 200 কোটি টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ রেখে 20,000 কোটি টাকার স্কিম ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য থেকে ঘোষিত এই সহায়তায় বাজেটে বা বেসরকারি খাতে নেতিবাচক প্রভাব পড়বে না। ঋণ দিতে প্রতিষ্ঠান নির্বাচনে সঠিক নিরীক্ষায় জোর বিশ্লেষকের। সেলিয়া সুলতানার রিপোর্ট। 3 বছরের জন্য বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক অর্থায়নে 20,000 কোটি টাকার স্কিম ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ঋণগ্রহীতারা 1 বছরের মেয়াদে 200 কোটি টাকা পর্যন্ত এই অর্থের জন্য আবেদন করতে পারবেন। ঋণের সর্বোচ্চ সুদের হার নির্ধারিত হয়েছে 7%। বন্ধ কারখানা বা সেবা প্রতিষ্ঠান চালুর এই বিশেষ স্কিমে গুরুত্ব পাবে রপ্তানিমুখী শিল্প। তবে বিদ্যমান ঋণ পরিশোধ বা সমন্বয়ে এই অর্থ ব্যবহার করতে পারবেন না ঋণগ্রহীতারা। এছাড়া নীতিমালা অনুযায়ী ঋণ খেলাপি, ঋণ জালিয়াতি, অর্থ পাচারে অভিযুক্ত, ঋণের অর্থ অতীতে অপব্যবহারকারীরা অযোগ্য হবে এই ঋণ গ্রহণে। ব্যাংকগুলোকে ঋণ পরিশোধের সর্বোচ্চ সক্ষমতা যাচাই ও সক্ষম না হওয়ার কারণ বিশ্লেষণে নিড অ্যাসেসমেন্ট করতে হবে। নন আর্নিং প্রজেক্টে ডিপ্লয় করলে তো আপনি কোত্থেকে টাকাগুলো ফেরত দিবেন। তুমি যদি বড় করো তাহলে দেখতে হবে যে এইটা প্রোডাক্টিভ ক্যাপাসিটিতে ইউটিলাইজ হবে এবং সেখান থেকে তোমার আয় হবে, সেই আয়ের টাকা দিয়ে তুমি টাকা পরিশোধ করবে, সেটা করে না। এরই মধ্যে বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ব্যবস্থাপনা থেকে 1,12,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা সরকারের। তবে বাজেট ও ব্যাংক খাতের সক্ষমতা বিবেচনায় 20,000 কোটি টাকার এই স্কিমে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। প্রাইভেট সেক্টরে যখন চাহিদা বাড়বে তখন অবশ্যই সরকারের তো প্রায়োরিটির মধ্যে প্রাইভেট সেক্টরের যে গতিশীলতা বৃদ্ধি সেটা অন্যতম এজেন্ডা। অতএব একটা যাতে আরেকটাকে
সাপ্রেস না করে সে বিষয়টা সরকার অবশ্যই মাথায় রাখবে। একই সাথে আংশিক উৎপাদিত কারখানা পুরো উৎপাদনে যেতে মূলধন ঘাটতিতে সহায়তা, কাঁচামাল ক্রয়, শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা, বিদ্যুৎ, গ্যাস ও ইউটিলিটি বিল, রপ্তানি আদেশ বাস্তবায়ন, উৎপাদন ও পরিচালনা ব্যয় এই অর্থ ব্যবহার করা যাবে। ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত এবং বাংলাদেশ ব্যাংকের কাছে ত্রৈমাসিক ভিত্তিতে প্রতিবেদন দাখিল করতে হবে ব্যাংকগুলোকে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মগবাজারে ছায়া বাজেট উপস্থাপন করছেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা চেয়েছিলাম দীর্ঘদিন ফ্যাসিবাদী শোষণের জাতাকলে পিষ্ট এই জাতি আস্তে আস্তে গণতন্ত্রের রৌটে উঠে যাক। সেই জন্য আমাদের হাজারো আপত্তি রিজার্ভেশন থাকা সত্ত্বেও আমরা সেই নির্বাচনের ফলাফল মেনে নিয়েই সংসদে গিয়েছিলাম। একদিনে দুটি নির্বাচন, একটা ছিল সংসদ নির্বাচন আর একটা সংস্কার পরিষদের নির্বাচন। গণভোট, দুইটা ব্যালট পেপার ছিল, জনগণ দুইটাতেই রায় দিয়েছে, কেউ একটাতে রায় দেয়নি। এর আগে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলা বলেছিলাম গণভোটের রায় আমরা সকলে মেনে নেব এবং সেই অনুযায়ী দেশ পরিচালিত হবে। কিন্তু ভোট অনুষ্ঠিত হলো, তারপরের দিনই বর্তমান সরকারি দল তারা তাদের ধারণা পরিবর্তন করলেন, তারা গণভোটকে অস্বীকার করলেন। দুটি শপথ নেওয়ার কথা, একটা নিলেন আর একটা নিলেন না। কেন নিলেন না তার ব্যাখ্যা তারা ইতিমধ্যে দিয়েছেন। তারা বলেছেন নির্বাচন হওয়ার স্বার্থে তারা জনগণকে অনেক কিছু বলেছেন, আসলে এটা তাদের মনের কথা নয়। যদি রাজনীতিবিদরা এরকমই জনগণকে ধোঁকা দিয়ে থাকেন তাহলে রাজনৈতিক প্রতিষ্ঠানের উপর জনগণের আস্থা তৈরি হবে কিভাবে? আমরা বিস্মিত, আমরা নিন্দা জানাই। ঠিক হয়নি জনগণকে এইভাবে ধোঁকা দেওয়াটা। আপনারা দেখেছেন সংসদের ভিতরে গণভোটের গণরায়, যা ৬৮.৬% মানুষ ভোট দিয়ে হা বলেছিল, তার পক্ষে বিরোধী দলের অবস্থান ছিল ঐক্যবদ্ধ এবং স্পষ্ট। আমরা আলোচনা করেছি, কিন্তু ২/৩ জুড়ে সরকারি দল আমাদের দাবি অগ্রাহ্য করে বাস্তবে জনগণকে অপমানিত করেছে। বক্তব্য রাখছিলেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মগবাজার থেকে যুক্ত হয়েছিলাম। জামাত আমিরের বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। বাংলাদেশ থেকে জনশক্তি রফতানি ১ লাখে উন্নীত করার বিষয়ে একমত হয়েছে রাশিয়া। এছাড়া বাংলাদেশের জাতীয় এআই নীতিমালা প্রণয়ন এবং এআই বিষয়ে গবেষণা ও উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠায় সহায়তা করতে আগ্রহী মস্কো। বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য এবং কৃষি পণ্যের রফতানি বাড়িয়ে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বৃদ্ধিতে একমত হয়েছে দুই বন্ধুরাষ্ট্র। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১.৫ কোটির বেশি বাংলাদেশি কর্মরত থাকলেও রাশিয়ার মতো বৃহৎ অর্থনীতির বাজারে উপস্থিতি এখনও সীমিত। দেশটিতে মাত্র ১০,০০০ বাংলাদেশি বিভিন্ন খাতে কর্মরত রয়েছেন। জনসংখ্যাগত সংকট ও শ্রমশক্তির ঘাটতিতে ভুগতে থাকা রাশিয়ায় বাংলাদেশি কর্মীদের প্রবেশ বাড়লে নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি রেমিটেন্স আয়ও উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সুযোগ তৈরি হবে। সোমবার মস্কোতে রাশিয়ার বাণিজ্য ও অর্থনৈতিক নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ থেকে দক্ষ ও আধা দক্ষ জনশক্তি রফতানির প্রস্তাব করেন পররাষ্ট্রমন্ত্রী। এ প্রস্তাবকে স্বাগত জানায় রুশ কর্তৃপক্ষ। ৩ দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা মস্কো আলোচনায় উঠে এসেছে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক। দ্বিপাক্ষিক বাণিজ্যের বিদ্যমান পরিমাণ দুই দেশের অর্থনৈতিক সক্ষমতার তুলনায় অনেক কম উল্লেখ করে তা বাড়ানোর বিষয়ে একমত হয় ঢাকা মস্কো। পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য এবং কৃষি পণ্যের রফতানি বৃদ্ধির সম্ভাবনার উপর গুরুত্ব আরোপ করেন। আলোচনায় বিশেষ গুরুত্ব পায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই খাতে সহযোগিতা, মহাকাশ প্রযুক্তি, গণিত ভিত্তিক গবেষণা, উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটিং, সাইবার প্রযুক্তি এবং মেশিন লার্নিং খাতে দীর্ঘদিনের বিনিয়োগের কারণে রাশিয়া বর্তমানে এআই গবেষণা ও উন্নয়নে বিশ্বের অন্যতম সক্ষম দেশ হিসেবে বিবেচিত।
এই প্রেক্ষাপটে পররাষ্ট্রমন্ত্রী কৃষি উৎপাদন বৃদ্ধি, রোগ নির্ণয়, স্বাস্থ্যসেবা ব্যবস্থার আধুনিকায়ন এবং ডিজিটাল উদ্ভাবনে এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে একটি উচ্চ পর্যায়ের রুশ বিশেষজ্ঞ প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে বাংলাদেশে জাতীয় এআই নীতিমালা প্রণয়ন, দক্ষ মানব সম্পদ উন্নয়ন এবং দেশে একটি এআই গবেষণা ও উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠায় সহযোগিতার আগ্রহ প্রকাশ করে মস্কো। এর আগে সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সময় ব্রিক্সের সদস্যপদ অর্জনে রাশিয়ার সমর্থন চায় বাংলাদেশ। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, সংস্কৃতি, শিক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ অগ্রগতি ও প্রকল্প বাস্তবায়নের পরবর্তী ধাপ নিয়েও মতবিনিময় করেন দুই নেতা। শাতিলা শারমিন, সময় সংবাদ। দুপুরের সময় আরও থাকছে। রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যার ঘটনায় 2 জন আটক, মূল অভিযুক্ত বাবুকে গ্রেফতারের চেষ্টায় পুলিশ। খুনের কারণ খতিয়ে দেখছে পুলিশ। সুপ্রিম কোর্টের জন্য 3 মাসের মধ্যে আলাদা সচিবালয় গঠনের হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে এই আদেশ দেয়া হয়। 16 জুন এ বিষয়ে আপিলের চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছেন আদালত। সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় গঠনের হাইকোর্টের রায় নিয়ে আইনি লড়াই এখন দেশের সর্বোচ্চ আদালতে। মঙ্গলবার আপিল বিভাগে 3 মাসের মধ্যে আলাদা সচিবালয় করার নির্দেশনার রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়, যেখানে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির। শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে হাইকোর্টের রায়টি স্থগিত করেন। একই সঙ্গে আগামী 16 জুন এই আপিল আবেদনের উপর চূড়ান্ত শুনানির দিন ধার্য করেন। সেই আপিলটি শুনানি না হওয়া পর্যন্ত আমরা একটা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ চেয়েছি এবং আজকে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 4 বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ আমাদের আবেদন মঞ্জুর করেছেন। একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটি স্থগিত থাকবে। অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার বিভাগের স্থবিরতা কাটাতে রায়টি স্থগিত করা হয়। এছাড়া বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় অধিকতর যাচাই বাছাইয়ের পরই এ বিষয়ে সিদ্ধান্তের আশা প্রকাশ করেন তিনি। জুন মাসের 16 তারিখে এই আপিলটি চূড়ান্ত শুনানির জন্য আপিল বিভাগের 1 নম্বর তালিকা হিসেবে থাকবেন বলে ঘোষণা করেছেন। এর আগে গত 19 মে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত ঘোষণা করে সিনিয়র সচিব সহ 15 জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফিরিয়ে নেওয়া হয়। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। স্নাতক পর্যায়ে বাংলা, ইতিহাস, দর্শন বিষয় বাদ দেওয়ার খবর ভিত্তিহীন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে সচিবালয়ে একনেক বৈঠক শেষে একথা জানান শিক্ষামন্ত্রী। জানান, কর্মমুখী শিক্ষা বিস্তারে পরিকল্পনা মাফিক কাজ করছে তার মন্ত্রণালয়। কারিগরিকে ইম্পর্টেন্ট দিচ্ছি, আমরা আধুনিক করছি, আমরা মোর সাবজেক্ট যেগুলি আমাদের মার্কেট ডিমান্ড রয়েছে সেগুলিকে আমরা দেখছি। সে তো প্রতিনিয়ত আলোচনা হচ্ছে, কিন্তু বাংলা, দর্শন, ইতিহাস বাদ পড়বে এই আলোচনা আমরা কোথাও শুনিনি এবং আমরাও কোথাও করিনি। মার্কেট ড্রিভেন ডিমান্ড অনুযায়ী তো কোর্স আমরা রেগুলারলি ইন্ট্রোডিউস করছি, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আমরা ইন্ট্রোডিউস করছি এবং প্রত্যেকটি লেভেলই আমরা ইন্ট্রোডিউস করছি। গত 17 বছর দেশের প্রতিটি সেক্টর দলীয়করণ করা হয়েছে মন্তব্য করে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, দেশ থেকে 30 লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সূত্রাপুরে দুস্থদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে বিএনপি সরকার। তারপরও বিরোধীরা সরকারকে ব্যর্থ বলতে চায়। তাদের মিথ্যাচারের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানান প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এই রাজনৈতিক ফায়দা লোটার জন্য, দেশকে একটা বেকায়দায় ফেলার জন্য, আমাদের দলকে, সরকারকে বেকায়দায় ফেলার জন্য এই ধরনের বিভ্রান্তিমূলক যারা কথা বলছে
আপনারা দয়া করে সেই বিষয়গুলো থেকে সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে এখন আমাদের দেশের একটা মহামারী আকারে, বিশেষ করে মাদক সমস্যাটা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। টাঙ্গাইলে থেমে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে 4 জনের। ভোর রাতে সখীপুর সাগরদিঘি সড়কের কালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় বাঁশ বোঝাই ট্রাকটি ঘটনাস্থলে দাঁড়িয়েছিল। এ সময় ঢাকাগামী একটি মুরগিবাহী ট্রাক পেছনে সজোরে ধাক্কা দেয় ট্রাকের। এতে ঘটনাস্থলে 4 জন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সখীপুর থানায় নিয়ে যায়। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পরিবারের লোকজন আসার পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। এই মুহূর্তে সচিবালয়ে কথা বলছেন তথ্য উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এদেশের গণমাধ্যম আর সংস্কৃতির আধুনিকায়নে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহোদয়। তার দূরদর্শী নেতৃত্বের হাত ধরেই 1980 সনে আধুনিক বিটিভি তথা রঙিন বিটিভি স্থাপন হয়েছিল। তিনি চেয়েছিলেন রাষ্ট্রীয় এই গণমাধ্যম যেন কোনো বিশেষ গোষ্ঠীর দাস না হয়ে দেশের সাধারণ মানুষের বিনোদন আর অধিকারের কণ্ঠস্বর হয়ে ওঠে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ফ্যাসিস্ট আমলে সেই গৌরবোজ্জ্বল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কিভাবে লুটপাটের আখড়া বানানো হয়েছিল তা আপনারা সকলেই দেখেছেন। জনগণের অধিকারকে পুঁজি করে একটি বিশেষ স্বৈরাচারী গোষ্ঠী নিজেদের পকেট ভারী করার উৎসবে মেতে উঠেছিল। বিগত সরকারের রন্ধ্রে রন্ধ্রে থাকা দুর্নীতি এবং চরম অব্যবস্থাপনার কারণে প্রতিটি জাতীয় উদ্যোগ জনগণের অর্থের অপচয় ছিল একটি নিয়মিত ঘটনা। গত 2022 সালের বিশ্বকাপ ফুটবলে প্রায় 100 কোটি টাকার বিশাল অঙ্কের বিনিময়ে বাংলাদেশ টেলিভিশন খেলা দেখাতে বাধ্য হয়েছিল। সেই ধোঁয়াশাপূর্ণ চুক্তির স্বচ্ছতা নিয়ে আজ দেশের মানুষের কাছে মনে বড় একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে তখন ফুটবল বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব নিয়ে এক অদ্ভুত গোলকধাঁধা তৈরি করা হয়েছিল। ফিফা থেকে সত্ত্ব কিনে নেওয়া একটি প্রতিষ্ঠান প্রথমে আমাদের কাছে প্রায় 200 কোটি টাকা দাবি করে। এটি ছিল জনগণের ট্যাক্সের টাকার উপর একটি বড় আঘাতের চেষ্টা। কিন্তু আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিকেরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে এবং তার নির্দেশে জনগণের অর্থের অপচয় বা কোনো রকমের অনিয়ম বরদাস্ত করবেন না। ফলে সেই অযৌক্তিক ক্রয় প্রস্তাব কার্যকর হয়নি। আমাদের সরকার একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছে, যেখানে অন্যায়, দুর্নীতি এবং স্বৈরাচারী মানসিকতার কোনো স্থান নেই। দুর্নীতির বিরুদ্ধে এই আপোষহীন অবস্থান এবং জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার এই ত্যাগের অনুপ্রেরণা আমরা পেয়েছি আমাদের নেতা, দেশের কোটি তরুণ স্পন্দন, তারুণ্যের অহংকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের দূরদর্শী নেতৃত্ব থেকে। তিনি আমাদের স্পষ্ট শিখিয়েছেন যে কোনো মূল্যে জনগণের আমানত রক্ষা করতে হবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনকল্যাণে নিয়োজিত করতে হবে। তারই নির্দেশনায় তথ্য সম্প্রচার মন্ত্রণালয় দিন রাত নিরলসভাবে কাজ করে গেছে এই ফিফার বিষয়ে। এর ধারাবাহিকতায় তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সরাসরি ফিফার সাথে আলোচনার উদ্যোগ নেয়। এই প্রক্রিয়ায় আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে সভাপতি জনাব তাবিত আউয়াল সাহেবকে যুক্ত করি। দিনের পর দিন ম্যারাথন মিটিং, জটিল আলোচনা, দর কষাকষির মধ্য দিয়ে আমরা একটি জায়গায় পৌঁছতে সক্ষম হয়েছি। এটি স্বৈরাচারের দুর্নীতির বিরুদ্ধে আমাদের সততা এবং জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতার এক বিশাল বিজয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, এখন আমি আপনাদের সামনে অত্যন্ত আবেগের সাথে এবং আনন্দের সাথে একটি খবর দিচ্ছি। সমস্ত জটিলতা, কুচক্রী মহলের প্রতিবন্ধকতা এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের কোটি কোটি ফুটবল প্রেমী মানুষের প্রিয় ঘর বাংলাদেশ টেলিভিশন
আগামী ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার অধিকার অর্জন করতে সক্ষম হয়েছে। আজ অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করতে চাই যে অতীতের প্রায় 100 কোটি টাকার লুটপাটের যেই গন্ধ আমরা পেয়েছি তার প্রথম দাবিকৃত 200 কোটি টাকার যেই ফাঁদ এড়িয়ে আমরা ফিফার সাথে অত্যন্ত সাশ্রয়ী এবং যৌক্তিক মূল্যে চুক্তি স্বাক্ষর করার আহ্বান জানাই। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় এবং বাংলাদেশের নীতিমালার আলোকে এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তিমূল্য নির্ধারিত হয়েছে মাত্র $3.85 মিলিয়ন, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশের টাকায় প্রায় 47 কোটি টাকার মতো। জনগণের জন্য আনন্দের বিষয় হলো, আমি আবার বলছি, জনগণের জন্য আনন্দের বিষয় হলো এই টাকা বিটিভিকে পরিশোধ করতে হবে না। এর অর্থ আমরা টেলিকম কোম্পানি, স্যাটেলাইট টিভি চ্যানেলস, ওটিটি প্ল্যাটফর্মের কাছে নীতিমালা অনুযায়ী অ্যাডভার্টাইজমেন্ট এবং রাইটস বিক্রি করে প্রায় সকল টাকা উঠিয়ে আনতে সক্ষম হয়েছি। নামমাত্র খরচে বিটিভি ফিফা 2026 খেলা দেখাবে। বিগত সরকারের আমলের চেয়ে এই খরচ শুধু কমই নয়, বরং এটি প্রমাণ করে যে নিয়ত যদি পরিষ্কার থাকে তাহলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা যেই সততা দেখিয়েছি সেই সততা দিয়ে দেশের টাকা বাঁচিয়ে জনগণকে পৃথিবীর সেরা সেবা দেওয়া সম্ভব। আমাদের উপরে আস্থা রাখুন। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল, আমরা বেগম খালেদা জিয়ার দল, আমরা তারেক রহমান মহোদয়ের দল আজকে সরকার পরিচালনার দায়িত্বে এসেছি। আমরা জনগণের পকেট কাটতে আসিনি, আমরা জনগণের অধিকার ফিরিয়ে দিতে এসেছি। আমাদের উপর আস্থা রাখার জন্য দেশবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আবার আপনাদেরকে এই বিষয়ে আলোকপাত করতে চাই। বাংলাদেশ টেলিভিশন যেই 3.8 মিলিয়ন মার্কিন ডলার ফিফাকে পরিশোধ করছে তার প্রায় সকল অর্থই আমরা অ্যাডভার্টাইজমেন্ট এবং রাইটস বিক্রির মাধ্যমে আমরা এই টাকা উঠিয়ে এনে বাংলাদেশ সরকারের কোষাগারে ফেরত দিতে সক্ষম হয়েছি। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো শেষ করছি এবং আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয় জনাব আমিনুল হক আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি শেষ করেন। একজন করে, সরি। আমরা টি স্পোর্টস, সময় টিভি, টেলিকম কোম্পানি হচ্ছে গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, টেলকো কোম্পানিজ, টেলকো যেগুলো গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক অ্যান্ড রবি এক্সিয়াটের সাথে চুক্তি স্বাক্ষর করেছি। আইসক্রিন ধন্যবাদ। চ্যানেল হ্যাঁ না, বাংলা লিঙ্ক, গ্রামীণ এবং রবির যেই অ্যাপসগুলো আছে তারাই স্ট্রিমিং করে এগুলো দেখাবে। ওরাও দে আর অলসো পার্ট অফ ওটিটি। থ্যাংক ইউ। আমার তো মনে কিছু নাই, প্রতিমন্ত্রী যা বলেছে এরপরে তো কিছু বলার আছে বলে মনে হয়। ওনারটা একটু বলেন, এটা বলে দেন। দেখেন, আপনারা যেটা বলছেন কুচক্রী মহল যেগুলো আমাদের কাছে বিভিন্ন মাধ্যমে অফার দিয়েছে, এগুলো তো দৃশ্যমান থাকে না। একজন মানুষ তো এসে বলবে না যে ভাই আমি এখন ধরেন একজনকে ক্লেম বললাম এটা যদি নাম বলি, আমাদের কাছে অফকোর্স প্রমাণ আছে তারা করেছে। আমাদের কাছে যেই সিন্ডিকেট যারা যেটা করেছিল সেটা তো ওরকম প্রমাণ আপনাদেরকে জনসম্মুখে আনলে এটা অনেক বড় একটা হয়ে যাবে সরকারের পক্ষ থেকে বলা। তবে অবশ্যই আপনারাও জানেন, পত্রপত্রিকায় তো আপনারাই লিখেছেন যে 200 কোটি টাকার, আমরা নিজেরা দেখেছি যে 200 কোটি টাকার প্রস্তাবনা দেওয়া হয়েছিল। তো আপনারা যেভাবে জেনেছেন ওইভাবেই আমরাও জেনেছি। বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করবে বিটিভি, সময় টেলিভিশন সহ কয়েকটি প্ল্যাটফর্ম। আর সেই খবর নিয়ে তথ্য অধিদপ্তরের ব্রিফিং চলছিল। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত হয়েছিলাম সচিবালয় থেকে। এবার বাণিজ্যের সংবাদ।
দিন দিন কমছে দেশের অন্যতম বড় ও প্রাচীন গ্যাস ক্ষেত্র তিতাসের উৎপাদন, যা দেশের জ্বালানি নিরাপত্তার জন্য বড় সতর্কবার্তা বলে মনে করেন বিশেষজ্ঞরা। যদিও কর্তৃপক্ষ বলছে উৎপাদন ধরে রাখতে নতুন নতুন কূপ খনন ও সংস্কারে জোর দেওয়া হচ্ছে। কেবল তিতাসে নয়, দেশের সম্ভাবনাময় সব এলাকাতে জ্বালানি অনুসন্ধানে জোরালো কার্যক্রম চালানোর তাগিদ বিশেষজ্ঞদের। তিতাস গ্যাস ক্ষেত্র থেকে ফিরে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। তিতাস গ্যাস ক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর পাড়ে অবস্থিত দেশের অন্যতম প্রাচীন এই ক্ষেত্রটি বাণিজ্যিকভাবে গ্যাস সরবরাহ করে আসছে প্রায় 6 দশক ধরে। এক বিবিয়ানা বাদে দেশের বাকি গ্যাস ক্ষেত্রগুলো দৈনিক উৎপাদনের দিক থেকে যার ধারে কাছেও নেই। তবে জ্বালানি খাতের জন্য শঙ্কা জাগানিয়া বিষয় হলো, একদিকে সাম্প্রতিক বছরগুলোতে বড় আধারের দেখা নেই, অন্যদিকে তিতাসের মতো নির্ভরযোগ্য উৎসেও উৎপাদন কমছে ধারাবাহিকভাবে। 5 বছর আগে যেখান থেকে দৈনিক মিলত 400 থেকে 450 মিলিয়ন ঘনফুট গ্যাস, সেটি এখন নেমে এসেছে 300 মিলিয়ন ঘনফুটের ঘরে। এরই মধ্যে ফুরিয়ে গেছে তিতাসের উত্তোলনযোগ্য মজুদের প্রায় 80% গ্যাস। বিবিয়ানার পর দেশের গ্যাস ক্ষেত্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি জ্বালানি পাওয়া যায় এই তিতাস গ্যাস ক্ষেত্র থেকে। কিন্তু আশঙ্কার বিষয় হচ্ছে, অত্যন্ত নির্ভরতার এই কেন্দ্রটির উৎপাদনও কমে আসছে দিন দিন, যা দেশের জ্বালানি খাতের জন্য বড় ধরনের সতর্কবার্তা বলে মনে করেন বিশেষজ্ঞরা। অবশ্যই কনসার্ন, যেহেতু এই যে তিতাসের যে কমছে শুধু তা না, বিবিয়ানারও তো কমে আসতেছে, কিন্তু আমাদের যে গ্যাসের চাহিদা আগে যা ছিল তার চেয়ে অনেক বৃদ্ধি পাইছে। এতদিন ধরে আমরা ওখান থেকে প্রডিউস করছি, একটা ফিল্ডে কতদিন গ্যাস থাকবে এটা তো শেষ হবেই। এই ব্যাপারে আমাদের একটা প্রস্তুতি থাকা দরকার, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের কোনো রকমেরই প্রস্তুতি এই ব্যাপারে কোনোটা নাই। পরিস্থিতি সামাল দিতে স্থলভাগে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন করা হচ্ছে তিতাস 31-এ, যেখানে 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাব্য মজুদ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন নতুন কূপ খননের এই ধারা অব্যাহত রাখার কথা বলছে কর্তৃপক্ষ। এখানে যেটা আমরা এখন যাচ্ছি ডিপার প্রসপেক্টে, পাশাপাশি আরও যে 3টা কূপ খনন হচ্ছে, তিতাস 28, 29 এবং 30, এইসব সাকসেসফুল হলে আমাদের উৎপাদন আরও কিছু বাড়বে, তখন হয়তো একটা কমফোর্টেবল জায়গাতে আমরা যাবো আর কি। গ্যাসের মজুদ কমার বিপরীতে নতুন ক্ষেত্র অনুসন্ধানে দেশ জুড়ে জোরালো কার্যক্রম চালানোর তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। এখনও আমাদের আশা আছে যে আমরা নিজস্ব গ্যাস আহরণ করতে পারবো আরও বেশি, যাতে করে আমরা সম্পূর্ণ আমদানি নির্ভর যেন না হয়ে যায়। আমরা তো দীর্ঘদিন ধরে শুধু গ্যাস খরচ করে যাচ্ছি, কিন্তু আমাদের নতুন মজুদ অ্যাড হচ্ছে না। হচ্ছে, বাপেক্স কাজ করতেছে, গত 10 বছর কয়েকটা গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে, আনফর্চুনেটলি সবগুলো হলো ছোট ছোট। সেই কারণে গ্যাস অনুসন্ধানের কার্যক্রম বাড়াতে হবে। 1962 সালে আবিষ্কৃত তিতাস গ্যাস ক্ষেত্রে বাণিজ্যিক উৎপাদন চলছে দেশ স্বাধীনেরও 4 বছর আগে থেকে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিপিন্সে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 40 জনে, আহত 200 মানুষ। ধসে পড়েছে বহু স্কুল ও বাণিজ্যিক ভবন, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেক স্থাপনা। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অব্যাহত রয়েছে উদ্ধার অভিযান। এদিকে এখনও আতঙ্কে দেশটির বাসিন্দারা। ভয়াবহ অভিজ্ঞতার কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন অনেকে। সোমবার 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপিন্স। বহু হতাহতের পাশাপাশি লণ্ডভণ্ড অবস্থা দেশটির। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 7 লাখ মানুষের শহর জেনারেল সান্তোস। সেখানে একটি ফাস্ট ফুড রেস্তোরাঁর ভবনের ছাদ ধসে পড়ে, ছড়িয়ে পড়ে কংক্রিট ও ধ্বংসাবশেষ। শহরের বিভিন্ন দোকান ও ভবনের কাঁচ ভেঙে গেছে, সাইনবোর্ড ছিটকে পড়েছে, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক স্থাপনা। দক্ষিণ দাভাওয়ের মাতানাও ন্যাশনাল হাই স্কুলের পরিত্যক্ত একটি ভবন পুরোপুরি ধসে পড়েছে। এসব ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সেনাবাহিনী, দুর্যোগ ব্যবস্থাপনা দল এবং উদ্ধার কর্মীদের মোতায়েন করেছে ফিলিপিন্স সরকার। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে ভবনের ধ্বংসাবশেষ, ভেঙে পড়া কাঠামো এবং ভূমিধসের কারণে।
এদিকে এখনো আতঙ্ক কাটেনি ফিলিপিন্সের বাসিন্দাদের। ভয়াবহ অভিজ্ঞতার কথা স্মরণ করে কান্নায় ভেঙে পড়েন অনেকে। জীবনে এই প্রথম এত শক্তিশালী ভূমিকম্পের অভিজ্ঞতা হলো। নিজেকে সামলাতে পারিনি, কান্না থামাতে পারিনি। বারবার আমার সন্তানদের আর আমার ভাতিজির কথা মনে হচ্ছিল। ভাবছিলাম যদি তাদের কিছু হয়ে যায়। সোমবার ভোরে মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে আঘাত হানা 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্র ছিল সারাঙ্গানি প্রদেশ উপকূল থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মিন্দানাও জুড়ে তা অনুভূত হয়। এমনকি কয়েকশো কিলোমিটার দূরের ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরেও কাঁপুনি টের পান বাসিন্দারা। রাইসা জান্নাত, সময় সংবাদ। বিশ্বকাপ ফুটবল ঘিরে জমজমাট পতাকা ও জার্সির বাজার, চারদিকে ছড়াছড়ি রঙিন পতাকার। বিশ্বকাপ উপলক্ষে পছন্দের দেশের জার্সি আর পতাকায় সেজে উঠেছে রাজধানী। বিভিন্ন দেশের পতাকা এখন শুধু উৎসবই নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে মৌসুমি অর্থনীতিও। আব্দুল্লাহ শাফির রিপোর্ট। সোহানুর রহমান একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। কাজের ফাঁকে গুলিস্তান এসেছেন কারণ 2 দিন পরই বিশ্বকাপ, সেই উপলক্ষে পছন্দের দলের পতাকা আর জার্সির কেনাকাটা করতে। অফিস পরিবার সব জায়গায় প্রিয় দলের পতাকায় সাজসজ্জা করবেন তিনি। আর্জেন্টিনা ব্রাজিলের চিরবৈরিতার ঢেউ তার সংসারেও আছড়ে পড়েছে। জানান বিশ্বকাপে স্ত্রী সন্তানের সঙ্গে অম্লমধুর সম্পর্ক ভালোবাসায় নতুন মাত্রা যোগ করে। পতাকা কিনেছি, বাসায় ডেকোরেশন করব। আমি যেখানে কর্মরত আছি আমি সেখানে ডেকোরেশনে কিছু প্ল্যান করেছি। আমি ব্রাজিল করি, ফ্যামিলি আর্জেন্টিনা করে। আর্জেন্টিনা জিতলে রান্না হয়, হারলে রান্না হয় না। গুলিস্তানের স্পোর্টস মার্কেট থেকে শুরু করে ফুটপাত সবখানেই রঙিন পতাকার ছড়াছড়ি। সোহানের মতো ফুটবল অনুরাগীরা ভিড় করছেন, দেখে শুনে কিনছেন প্রিয় খেলোয়াড় কিংবা দলের জার্সি। যেমন এই ছোট্ট 2 শিশুর পছন্দের দল ব্রাজিল, কিন্তু জার্সি দেখছে ক্রিস্টিয়ানো রোনালদোর। নেইমার, কাকা, পেলে, ভিনিসিয়াস জুনিয়র, কতবার জার্সি দেখছি, কিন্তু সাপোর্ট করি ব্রাজিল, কিন্তু কি ফ্যান আমার ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদো আমার আইডল, নেইমার আমার আইডল। আমি রোনালদোকে অনেক ভালোবাসি, নেইমারকে অনেক ভালোবাসি। পতাকার দোকানগুলোর ব্যবসা বেড়েছে বহুগুণ। অনেকেই পতাকা কিনছেন সম্প্রীতি ধরে রেখে 5-6টা, কেউ কিনছেন বংশগত ঐতিহ্যের অংশ হিসেবে। যারা অংশগ্রহণ করছে সবাইকে সাধুবাদ জানানোর জন্যই জাস্ট আমার যে ম্যাক্সিমাম দেশের পতাকা কেনার। বাসার জন্য 4-5টা আরও জার্সি কিনবো। আমার মা ব্রাজিল, কিন্তু আমি চাই যে এবার ব্রাজিল না, আর্জেন্টিনাও না, এবারে পর্তুগাল জিতুক। ব্রাজিলকে ভালোবাসি এবং ব্রাজিল ঐতিহ্য, ব্রাজিল খুব আবেগ। কেউ শার্ট ছেড়ে বিশ্বকাপ উপলক্ষে করছেন জার্সি ও পতাকা বিক্রি। এক সপ্তাহে তার লাভ হয়েছে অন্য সময়ের মাসের সমান। ফুটপাতের পাশাপাশি শোরুমগুলোতেও পতাকা ও জার্সি বেচা কেনার ধুম পড়েছে। আগে থেকে ভালো, আগে যে শার্ট বিক্রি করতাম এর থেকে এখন পতাকা ভালো আছে। প্রতি পার ডে 10-15 এরকম। এক এক জায়গায় এক এক ধরনের, ঠিক আছে। যেমন আপনার অফিসিয়ালগুলা যেমন ধরেন 1200 টাকা, আর আনঅফিসিয়াল যেটি ফ্যান ভার্সন ওটি 1900। এবার জার্সি কিনলাম, ছেলের জন্য কিনলাম, পতাকা কিনবো। প্রজন্ম এটা চলবেই, কারণ যতদিন বিশ্বকাপ আছে এই আনন্দ, এই উদ্দীপনা থাকবেই। আর এটাই হচ্ছে ফুটবলের ভালোবাসা। উঠতে থাকে এই পতাকা হয়তো একটা দলের আবেগ ও ভালোবাসার প্রতীক, কিন্তু এর প্রতিটি সেলাইয়ে জড়িত কারিগরের শ্রম, পরিবারের স্বপ্ন এবং দেশের ক্ষুদ্র অর্থনীতিও। যুদ্ধ আর অর্থনৈতিক মন্দায় বিপর্যস্ত এই বিশ্বে ফিফা ওয়ার্ল্ড কাপ অনেকটা আফিমের মতো, যেখানে কয়েক সপ্তাহের জন্য মানুষ ভুলে থাকতে চায় রাজনৈতিক বিভাজন, ধর্মীয় বিতর্ক এবং বর্ণের দূরত্ব। আর সেই কারণে প্রিয় দলের জার্সি এবং পতাকার জন্য ভিড় বেড়েছে বাজারে, আর এর ফলে চাঙ্গা হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের বাজারও। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচের আগে লিওনেল মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্ক্যালোরি। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলবেন আর্জেন্টাইন তারকা। বুধবার 2 দলের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল 7টায়। 8 বছর আগে আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে হতাশা সঙ্গী হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। সেই ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন লিওনেল মেসি। জেতা ম্যাচ হয়ে যায় ড্র। এবার আবারও সেই আইসল্যান্ডের সামনে আলবিসেলেস্তে। তবে প্রেক্ষাপট ভিন্ন। স্ক্যালোনির দলের লক্ষ্য শুধুই প্রস্তুতি নয়, বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনের শেষ পরীক্ষা। সব আলো তাই মেসির ওপরে। হ্যামস্ট্রিং ইনজুরিতে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামেননি আর্জেন্টাইন তারকা। তবে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচের আগে অনুশীলনে লিওকে দেখা গেল চেনা ছন্দেই, আর সেটাই স্বস্তি দিচ্ছে আর্জেন্টিনা শিবিরে।
কারণ সামনে যে সবচেয়ে বড় মঞ্চ, বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েকদিন বাকি। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের প্রস্তুতি শেষ করবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এই ম্যাচে মেসি যে খেলবেন তা নিশ্চিত করেছেন কোচ স্ক্যালোনি। তবে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না আর্জেন্টাইন বস। এই ম্যাচে মেসি খেলবে, কিন্তু কত মিনিট খেলবে সেটা এখনো নিশ্চিত নয়। অনুশীলনের পর কেমন অনুভব করছে তার সঙ্গে আমরা কথা বলবো। কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না, তবে পরিকল্পনা অনুযায়ী সে কিছু সময়ের জন্য হলেও মাঠে নামবে। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে আধিপত্য দেখিয়ে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করা আর্জেন্টিনা এখন আছে দারুণ ছন্দে। টানা 6 জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে স্ক্যালোনির দল। 1962 সালের পর প্রথম দল হিসেবে এবার টানা 2 বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। সেই স্বপ্ন পূরণের পথে মেসির প্রয়োজন অনেক বেশি। আমাদের কাছে মেসির গুরুত্ব সবসময় বেশি। শুধু ড্রেসিং রুম নয়, মাঠেও তার উপস্থিতি দলের বাকিদের আত্মবিশ্বাস যোগায়। সে দলের মধ্যে যে আবহ তৈরি করে ও যে অনুপ্রেরণা দেয় তা সত্যিই অসাধারণ। শুধু মেসি নন, নজর থাকছে ইমিলিয়ানো মার্তিনেজের দিকেও। আঙ্গুলের চোট কাটিয়ে ধীরে ধীরে অনুশীলনে ফিরছেন বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষক। বিশ্বকাপের আগে তাকে পুরোপুরি ফিট করে তোলাই এখন দলের লক্ষ্য। এছাড়া ইনজুরিতে ব্যালেটদের ছিটকে যাওয়া চিন্তায় ফেলেছে স্ক্যালোনিকে। তার পরিবর্তে এখনো নতুন কাউকে দলে অন্তর্ভুক্ত করেননি আর্জেন্টাইন বস। অন্যদিকে আইসল্যান্ডের গল্পটা ভিন্ন। 2018 বিশ্বকাপে খেলা দলটা এবারও জায়গা পায়নি বিশ্বকাপের মূল পর্বে। শেষ 5 ম্যাচে জয়হীন ইউরোপের দেশটি তাই শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে চায় আইসল্যান্ড। তামিম হোসেন, সময় সংবাদ। প্রথমবার বিশ্বকাপে রোমাঞ্চের সাক্ষী হওয়ার অপেক্ষায় কানাডা টরন্টো। আয়োজক কানাডা সহ জার্মানি, ক্রোয়েশিয়া কিংবা আফ্রিকান জায়ান্ট ঘানা, সেনেগাল বিশ্বকাপের মিশরে নামবে শহরে। রাশেদ দিবনের রিপোর্ট। টরন্টোর বুকে দাঁড়িয়ে থাকা আধুনিক এই স্টেডিয়াম, একদিকে বিস্তৃত ওন্টারিও লেকের নীল জলরাশি, অন্যদিকে আকাশ ছোঁয়া আইকনিক সিএন টাওয়ার। শহরের এই প্রাণকেন্দ্র এখন পরিণত হয়েছে বিশ্ব ফুটবলের এক মহাযজ্ঞের মঞ্চে। আগামী 12 জুন এই মাঠে নামবে বিশ্বকাপের নতুন অধ্যায়। স্বাগতিক কানাডার প্রতিপক্ষ হিসেবে মাঠে থাকবে শেষ সময়ে মূল পর্বে জায়গা করে নেয়া বসনিয়া ও হার্জেগোভিনা। গ্রুপ পর্বের আরও 4টি ম্যাচে দেখা যাবে বৈচিত্র্যের ছোঁয়া। আমি খুব খুশি যে আমি টরন্টোতে থাকি এন্ড ফিফা ওয়ার্ল্ড কাপ যেখানে হচ্ছে আমার খুব ভালোই লাগতেছে। আমার মনে হয় যে টরন্টো ইজ নট লাইক আ সকার কান্ট্রি, বাট এখানে সকারটা যেহেতু নিয়ে আসা, প্রমোট করা, এটাও ইটস মানে খুব ভালো একটা জিনিস। ফুটবল প্রেমীদের চোখ থাকবে জার্মানির দিকেও। ডায়মন্ড শেফরা এই ভেন্যুতে মুখোমুখি হবে আইভরি কোস্টের বিপক্ষে এক হাই ভোল্টেজ লড়াইয়ে। ইরাক কিংবা পানামাকে নিয়েও আগ্রহর কমতি নেই সাধারণ সমর্থকদের মধ্যে। তবে বিশ্বকাপ বলে কথা, তাই সবগুলো ম্যাচ নিয়ে আগ্রহর কমতি নেই প্রবাসী বাংলাদেশিদের মাঝে। ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা অনেক এক্সাইটেড হয়ে আছি, কারণ কানাডা খেলতে যাচ্ছে। কানাডা যে বিশ্বকাপ হচ্ছে এটা খুবই এক্সাইটিং ব্যাপার। সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি 2 জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া সেকেন্ড রাউন্ডের একটি ম্যাচ, যেখানে শুরু হবে নকআউট উত্তেজনা। 12টি গ্রুপে 48টি দল, 104টি ম্যাচ। ফুটবল বিশ্ব তৈরি হচ্ছে এক নতুন ইতিহাস লিখতে, আর সেই ইতিহাসের সাক্ষী হতে প্রস্তুত এই স্টেডিয়াম। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। পুশ ইন চেষ্টা ঘিরে উদ্বেগ, 26 জেলার সীমান্তে 60,000 বিজিবি সদস্য মোতায়েন। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে শুভেন্দু সরকার। আলোচনায় সমাধান চায় ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের পদ ব্যবহার করে স্থানীয় নির্বাচন করার সুযোগ নেই। ব্যক্তিগতভাবে অংশ নিলে থাকবে না বাধা, জানালেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা। এবং বিশ্বকাপ ফুটবল সম্প্রচার করবে বিটিভি, সময় টেলিভিশন সহ কয়েকটি প্ল্যাটফর্ম। সত্ত্ব বিক্রি করেই ফিফার টাকা পরিশোধ, খরচ হচ্ছে না রাষ্ট্রীয় কোষাগারের অর্থ। এই ছিল দুপুরের সময়ের পর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ তামিম। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।